মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি ওনার স্বামীকে প্রসাদের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছেন। পুলিশ দিদি, আমি কিছু করিনি। আমি কিছু করিনি। আমি শুধু ওনার মাথায়। অফিসার ওকে নিয়ে যান, ও না হলে সবকিছু শেষ করে দেবে। দেখুন ম্যাডাম, একজন মহিলাকে আমরা সকাল হওয়ার আগে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারি না। আমরা এখানেই আছি, সকাল হলেই ওনাকে নিয়ে যাব। কিন্তু আমি ওকে এখানে থাকতে দেব না, ওকে এখান থেকে যেতেই হবে। হ্যাঁ, একদম। ছায়া আমি কিছুতেই আদির ওপর পড়তে দেব না। ও ছায়া আদির ওপর পড়লে আমার আদি একদম শেষ হয়ে যাবে। ঠিক হয়েছে, এবার টের পাবে। কিন্তু বড় মা, আইন আইনের জায়গায় থাকুক। এই মেয়েকে আমি সহ্য করতে পারছি না। আমার চোখের সামনে থেকে ওকে সরিয়ে নিয়ে যাও। দাঁড়িয়ে আছো কেন? এই মেয়ে, আমার চলো কথাটা এখান শুনুন। থেকে। তুমি চুপ করো। একটা খুনিকে আমি আদির পাশে যেতে দেব না, কিছুতেই না। চলো এখান থেকে, চলো চলো, বেরিয়ে চলো। কি হলো? এখানে এত চিৎকার কিসের? ডক্টর, আদি কেমন আছে? আগে বলুন, এখানে এত চিৎকার কিসের? কি হয়েছে? ক্রিমিনাল অফেন্স ডক্টর। এই মেয়েটা আদিত্যকে প্রসাদের নাম করে কিছু একটা খাইয়ে দিয়েছে, আর তারপর থেকে আদিত্য কোনো রকম রেসপন্স করছে না। না না ডাক্তারবাবু, আমি কিছু খাওয়াইনি ওনাকে। আমি শুধু ওনার মাথায় ওই ফুল আর বেলপাতা চুইয়েছি, তারপর ঠাকুরের। মিরাকেল হয়েছে, মিরাকেল। তারপরই মিরাকেল হয়েছে। মিরাকেল? ডাক্তারবাবু, কি মিরাকেল হয়েছে? দেখুন, ওনার জ্ঞান এখনো ফেরেনি, তবে ভাইটালস রেসপন্স করছেন। ওনাকে ভেন্টিলেটর আর দিতে হবে না। ওনার পালস এতক্ষণ পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন পাওয়া যাচ্ছে। ইটস এ মিরাকেল। আমার ডাক্তারি জীবনে এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি সত্যি ভগবান। আপনি জানেন না আপনি কি করেছেন। আপনি আপনি পুপুলকে অনাথ হতে দেননি, পুপুলের বাবাকে সুস্থ করে দিয়েছেন। তার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি কিছুই করিনি। আমার ডাক্তারি শাস্ত্রে যা বলে তাই করেছি। সব পেশেন্টকে যা করি তাই করেছি। আদিত্য সেনের এই কেসটা স্পেশাল। এই কেসটা আমার বিশ্বাস, অবিশ্বাস, সংস্কার, কুসংস্কার সব মিলেমিশে একাকার করে দিয়েছে। বোন আমার, তুমি পেরেছো, পেরেছো। সীতা সাবিত্রীর গল্প শুনেছি। সত্যি পুজোর জোরে এক স্ত্রী তার স্বামীকে এভাবে ফিরিয়ে আনতে পারে? একেই বোধহয় বলে সিঁদুরের জোর। অত কিছু আমি জানি না জামাইদা। আমি শুধু এইটুকু জানি যে আমি যেভাবেই হোক পুপুলের বাবাকে রক্ষা করব, যেভাবেই হোক। অভ্র, পুরোহিতের মেয়েকে নবদ্বীপে রেখে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আবার কি করলাম বড়মা? আমি তো হাত জোর করছি, আর কথা বলো না। আমি কৃতজ্ঞ তোমার কাছে, আমরা সবাই কৃতজ্ঞ। কি পায়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করব? আমি যাব না। আমি নবদ্বীপ ফিরবো না। আমি এখানেই থাকবো। বাবু যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ আমি এখানেই থাকবো। আমি যাব না, কিছুতেই যাব না। যেতে তোমাকে হবেই, আর আদিও এটাই চায়। ঠিক আছে, বেশ। আগে হিরোবাবু তাহলে সুস্থ হন, উনি সেরে উঠুন। উনি সেরে উঠে যদি নিজের মুখে বলে আমাকে এখান থেকে চলে যেতে, আমি চলে যাব। তার আগে আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। ঠিক বলেছেন, বিয়ে করা বউ যাবে কেন? এই হাউসকিপিং। কি করছেন? কি ওর দিকে তেড়ে যাচ্ছেন কেন? দেখুন,
আপনাদের ডাকে এখানে ছুটে এসে চোখের সামনে যা ঘটলো সবটাই তো দেখতে পেলাম। যার জন্য আপনাদের ছেলের প্রাণ বাঁচলো তাকেই আপনারা ধরে নিয়ে যেতে বলছেন। দেখুন, আমি পুলিশ হই আর যাই হোক, আমি একজন মেয়ে। চোখের সামনে এরকম একটা অন্যায় কি করে হতে দেবো বলুন তো? এরকম একটা ফুটফুটে মেয়ে, স্বামীর মঙ্গল কামনায় ও যা করলো, তার জন্য আপনারা পুলিশের সময় নষ্ট করে আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন ওনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। বলিয়ারি যাই আপনাদের। যা বলেছেন ম্যাডাম। তুমি কোথাও যাবে না, আইন মেয়েদের পাশেই আছে। ঠাকুর, তুমি ওনাকে সারিয়ে দাও তো ঠাকুর। আর আর না, ওনার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি দিও তো, যাতে করে উনি নিজের খেয়াল নিজে রাখতে পারে, সাথে পুপুলেরও। তাহলেই আমার এখান থেকে ছুটি, আমিও এখান থেকে চলে যাব তারপরে। দেব না। ওই নবদ্বীপের মেয়ে রাধাকে আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। শোনো, আদিত্য কবে সুস্থ হবে তার কোনো ঠিক নেই, আর ততদিন অবধি আমি ধৈর্য ধরতে পারবো না। ওই সেন বাড়ির লোকেরা ওই নবদ্বীপের মেয়ে রাধাকে নিয়ে খুশি হয়ে যাওয়ার আগে, ওকে নিয়ে ধন্য করার আগে আমাকে কিছু একটা করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে আজও ওই সেন বাড়িকে, ওই বাড়ির ব্যবসাকে উদ্ধার করতে পারে এই মেঘা, শুধু মেঘা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পাপিয়া, তুমি শিক্ষিকা, তার সাথে গান গাও, তার সাথে আঁকো, বাহ, অনেক গুণ। থ্যাংক ইউ দিদি। কোনটা মেইন প্রফেশন? আমার মেন প্রফেশন তো শিক্ষিকা, যে আমি ইংরাজি শিক্ষিকা। আমার স্কুল দিদি অনেক দূরে, আমার বাড়ি হচ্ছে আগরপাড়া আর আমার স্কুল বনগাঁতে। আমাকে প্রত্যেক দিন 4 ঘন্টা জার্নি করতে হয়। আমি এই প্রেগনেন্সি পিরিয়ডে 4 ঘন্টা 8 ঘন্টা পুরো জার্নি করে স্কুল করে তারপরে আমাকে পুরো পিরিয়ডটা কাটাতে হয়েছে। এই কটা সবকটা আমার প্রেগনেন্সি পিরিয়ডেই আঁকা, এই 9 মাসে। যখনই আমি সময় পেয়েছি, স্কুলে তো আমাদের তো শনিবার দিনও স্কুল থাকে, শুধু শনিবার দিন বাড়ি ফিরে এসে যেটুকুনি সময় পেতাম ওইটুকুনি সময় ছবি আঁকতাম। সবার যেরকম ভয় লাগে, আমিও প্রচণ্ড ভীত ছিলাম, এবং আগের দিন থেকে তো ঘুম নেই, স্বাভাবিক, সবার যেটা হয় এক্সাইটমেন্ট, তার মধ্যে ভয়, উদ্বিগ্ন সব কিছুই থাকে। তো আমি যখন ওটি টেবিলে পৌঁছই, ওই এনভায়রনমেন্টটা দেখে তো প্রচণ্ড ভয় লেগে যায় যে কী করবো বাবা, এরপরে আমার কি হবে, আমি কি আদৌ সেন্স থাকবে নাকি কিছু। তখন থেকে দিদি আমি গুনগুন করে গান গাই, এবং অদ্ভুতভাবে দিদি কী যেন একটা শক্তি আমার মধ্যে চলে এলো। আমি ওই মুহূর্তে থেকে সেই যে গান শুরু করলাম, ডাক্তার তখন বললো, কি পাপিয়া গুনগুন করে কেন গান গাইছিস, পাপিয়া জোরে জোরে গান গা। সেই থেকে যে দিদি আমি কন্টিনিউ গান গেয়েছি, আমার ওইটুকুনি সময় 20 মিনিট থেকে 25 মিনিট আমি 6টা থেকে 7টা পর গান গিয়েছি। গান গাইতে গাইতে যখন ছেলের আওয়াজটা, কান্নার আওয়াজটা পেলাম, দ্য মোস্ট মেমোরেবল মোমেন্ট ইন মাই লাইফ দিদি। এবং আমার অজান্তেই গানটা ভিডিও করেন আর কি জুনিয়র ডাক্তার, এবং সেটা দেখি ভাইরাল হয়ে যায়, ভাইরাল মানে প্রচুর ভাইরাল হয়, 11 মিলিয়ন ভিউজ। সুচরিতা, একসাথে এতগুলো কাজ সামলাও, কিভাবে করো? প্রথমত সকলের সাপোর্ট, তারপরে হচ্ছে ইচ্ছা থাকলে বলে না উপায় হয়, সেই উপায় খুঁজে বার করার চেষ্টাতে আজকে দিদি নম্বর 1-এর মঞ্চেও চলে এসেছি। তো এখন আমি পশ্চিমবঙ্গ সরকারে একটি চাকরিও করি, এসআই অফিসে আমার পোস্টিং রয়েছে।
তো তারপরে আমি ভাবলাম শুধু এখানেই থেমে থাকলে হয়ে যাবে না এই চাকরিটা করে। তো এই যে ডাস্কি স্কিন টোনটা যে একটা প্রতিবন্ধকতা নয় সেটাকে তো প্রমাণ করতে হবে, সেই জন্য ফার্স্ট আমি ভাবলাম মডেলিং মানে লোকে হবে একটা সুদর্শন চেহারা, খুব সুন্দর ব্যাপার, কিন্তু আমি ভাবলাম যে এখানেই আমি নিজেকে গ্লো করার চেষ্টা করব। এইভাবে মডেলিং হলো, তারপরে ভাবলাম যে ঠিক আছে একটু মেকআপ আর্টিস্ট হই। তো মেকআপ যখন করতে শুরু করি সবাইকে বললাম ঠিক আছে, কাছাকাছি লোকজন যারা আমার দিদি এরকম রয়েছে তারা সবাই এসে আমার কাছে প্রথমে সাজতে শুরু করলো। তো তাদের ফিডব্যাক দেখে অন্য কেউ বললো বাহ এত সুন্দর টাচ, তো এনার কাছে তো সাজতে হবে। সেই করে আমি এখন একজন মেকআপ টিচারও, কিছু উপার্জন করা অর্থ দিয়ে আমি কিছু মানুষের সেবা করি। তো সেই জন্য আমার একটা এনজিওর ভাবনা চিন্তা এলো। তো সেখানে আমার দাদা রয়েছে, সেই দাদার সহায়তা সেই এনজিওতে আমি জয়েন করি। আমাদের এনজিওর নাম হচ্ছে ব্যানাচিটি স্বপ্নপূরণ। সেখানে এই রিসেন্টলি ফার্স্ট এড বক্স লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়, কারণ কি মানে রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত মানুষদের যাতে একটা প্রথমে যে চিকিৎসাটা প্রয়োজন সেটা যেন দেওয়া যায়। সময়টা কি করে ম্যানেজ করো চরিতা? সরকারি চাকরির তো একটা টাইম টেকিং ব্যাপার। হ্যাঁ, 10টা থেকে 5টা তো আমাদের টাইমিং রয়েছে, তো আমি 5টার পরে বেসিক্যালি শ্যুটগুলো রাখার চেষ্টা করি। এখানে হচ্ছে আমাদের এসআই স্যার সুধাংশু শেখর চক্রবর্তী উনি আর আমার কলিগ সুজন হাজরা, এদের দুজনের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই এতগুলো দিক থেকে আমি ফ্লোরিশ হতে পারতাম না। তারা সবসময় আমাকে বলে এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও। যেমনি আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার মা, সবাই মিলে আমাকে এমনভাবে তুলে ধরেছে, তাদের জন্যই আমি আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে পেরেছি। হাজবেন্ড কি করে? হাজবেন্ড জেসিবির বিজনেস করে, এছাড়া ব্রিটানিয়াতেও চাকরি করে। এসেছে হাজবেন্ড, শাশুড়ি, মা সবাই এসেছেন। হাজবেন্ডকে পেলে কিভাবে? প্রেম করেছি দিদি। কখন করলে? এর মধ্যে প্রেম করার টাইম পেলে কোথায়? আমি প্রথমে নাই করে দিয়েছিলাম, তারপরে হাজবেন্ড আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শেফালি, ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে বড় হওয়া। হ্যাঁ, লোকের বাড়ি কাজ করে নিজের স্কুল টিউশন করেছি, গান নাচও করতাম। বাবা কি করতেন? বাবা করতেন রাজমিস্ত্রি, লেবার কাটতেন। সেরকম অর্থনৈতিক আমাদের ভালো নেই, তো সেজন্য আমাকে নিজের খরচা নিজেই তুলতে হতো। সকালবেলায় উঠে কাজ করে স্কুল টিউশন করতাম। তারপর আমার বিয়ে হয় 2019-এ। আমার দিদির 2 ছেলে 2 মেয়ে, ওদের মানে অবস্থাটা খুব একটা ভালো ছিল না। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে যদি একজনকে নিতে পারি মানুষ করার জন্য তাহলে দিদিরও খুব ভালো হয়। তো দিদিকে বললাম আমি, তো বললো ঠিক আছে। যখন ওর 2 বছর বয়স ছিল তখন আমি ওকে এনেছি আমার কাছে। আমার হাজব্যান্ডও লকডাউনে ওনার কাজ চলে যায়, কাজ যাওয়ার পর আমাদের খুব ধার দেনা হয়ে যায়। তো তারপর ওনাকে চলে যেতে হয় ব্যাঙ্গালোর। তো তারপর আমি লোকের বাড়ি কাজ করতাম আমি। আচ্ছা, উনিও ফুড ডেলিভারিতেই রয়েছেন? হ্যাঁ, সকালবেলা উঠে কাজ টাজ করে আমি লোকের বাড়ি রান্না করতে যাই। রান্না করে এসে আবার রেডি হই ফুড ডেলিভারি করার জন্য। কটা অবধি কাজ করো? কোনোদিন 11টা বেজে যায়, কোনোদিন 10:30, 10টার মধ্যে রাত্রির? হ্যাঁ, প্রচুর কষ্ট। টানা এতক্ষণ ধরে স্কুটি চালানো, তারপরে গিয়ে জিনিসটা পৌঁছানো একজনের বাড়িতে, খুব ভালো লাগে। আর সব কাস্টমারগুলো বলে তুমি একটা মেয়ে হয়ে ফুড ডেলিভারি করছো, তো এটা শুনতে অনেক ভালো লাগে। হ্যাঁ, পরিশ্রম করছো। হ্যাঁ, টার্গেট থাকে যে এতগুলো ডেলিভারি করতে হবে বা হ্যাঁ, মানে সপ্তাহে একটা টার্গেট থাকে। তো সেই টার্গেটটার মধ্যে অনেকগুলো অর্ডার থাকে, 21টা থাকে, 18টা থাকে আর 14টা থাকে। তো যে যেমন করতে পারে, যদি ওটা কমপ্লিট না করতে পারো তাহলে সেটা পেমেন্টটা পাওয়া যায় না। ও, রাজন্যা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ দিদি, কোথায় চাকরি করো? আমি কগনিজেন্টে আছি, আর এছাড়াও আমি আউটরিচ বলে একটা নন প্রফিট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, যেখানে আমি উইকেন্ডে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাই, তাদের পড়াই। মানে আমার খুব ভালো লাগে। মানে আমার মনে হয় আমরা তো অনেক বেশি লাকি যে আমাদের মা বাবা, আমরা অনেক মানে ছোট থেকে সব কিছু পেয়ে বড় হয়েছি, কিন্তু তাদের মধ্যে দিদি এত ট্যালেন্ট আছে আপনি বিশ্বাস করবেন না। প্রপার গাইডেন্সের অভাবে কত ট্যালেন্ট এরকম নষ্ট হয়ে যায়, মানে সেটাই। তো ওদের সঙ্গে সময় কাটিয়ে আমি নিজে সত্যি খুব ভালো থাকি। আর এছাড়া দিদি আমি ছোট থেকেই মানে কবিতা লিখতে ভালোবাসি। আমি উর্মিমালা বসু ম্যামের স্টুডেন্ট, আর এবছর বইমেলাতেও আমার একটা কবিতা প্রকাশ পেয়েছে। আর দিদি আমি একটা কথা বলতে চাই, আমার জীবনের একটা খুব মানে মেমোরেবল ডে হচ্ছে আমি ডক্টর এপিজে আব্দুল কালামের সামনে মুখোমুখি হয়েছিলাম।
এবং সেটা মানে হয়েছিলাম আমি যখন এমটেক করি ইঞ্জিনিয়ারিংয়ে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। তো আমার ফাইনাল ইয়ার যেটার উপর আমি রিসার্চ করেছিলাম সেটা হলো হার্ট রেট এক্সট্রাকশন থ্রু ফটোপ্লেথিসমোগ্রাফি, মানে পিপিজি সিগন্যালের থ্রু দিয়ে হার্ট রেট এক্সট্রাকশন। আমাদের ইসিজির থ্রু দিয়ে আমরা তো জানি যে ওই ইলেকট্রোডস প্রবস দিয়ে হার্ট রেট বার করা হয়, তো সেইটাকে আমি একটা বায়োপ্যাক 150 সিস্টেমে সেই পালসটাকে আমি ক্যাপচার করেছিলাম, দেন নয়েজ এলিমিনেট করে আমি যে পিপিজি সিগন্যালটা পেয়েছিলাম হার্ট রেটটাকে বার করেছি এবং দেখেছি যে পিপিজি সিগন্যালের থ্রু দিয়ে যে হার্ট রেটটা বেরিয়েছে সেটা ভ্যালুটা ইজ কোয়াইট সিমিলার উইথ দ্য ইসিজি সিগন্যালের থ্রু দিয়ে হার্ট রেট যেটা বার করা। আমাদের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে একটা সেমিনার হয়েছিল, সেখানে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে আমাকে পাঠিয়েছিল এবং উনি অ্যাপ্রিসিয়েট করেছিলেন। এটা আমার জীবনে একটা সবচেয়ে মেমোরেবল ঘটনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের বুলু মণ্ডল একজন সফল মেয়ে, সফল বউ, সফল মা। প্রথম জীবনে সাংসারিক সফলতার চাদরে ঢাকা পড়ে গিয়েছিল তার নিজের স্বপ্ন, তবু তিনি থামাননি তার স্বপ্নের ট্র্যাকে দৌড়। নমস্কার, কেমন আছো? ভালো দিদি, আপনি এসেছেন, খুব ভালো লাগছে আপনাকে সামনে রেখে। এত মানে আমি আপ্লুত, খুব মন থেকে আমরা বসে কথা বলি। হ্যাঁ দিদি বসুন বসুন। তাহলে দেখে বুঝতেই পারলেন যে মনের জোর থাকলে বয়স কোনো বাধাই নয়। এজ হচ্ছে সবসময় একটা নাম্বার, আর বুলুদি হচ্ছে তার প্রমাণ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, তোমার বড় হওয়াটা কোথায়, মানে তোমার বাপের বাড়ির অঞ্চলটা কোথায়? আমার বাপের বাড়ি হচ্ছে কলিয়ারি বেল্টে। কলিয়ারি বেল্ট, রানীগঞ্জ। রানীগঞ্জ, আচ্ছা আচ্ছা। তো আমি তো ছোটবেলায় ওখানে মানুষ। এরপর আমি যখন 9 থেকে 10-এ উঠি তখন আমার মানে সেটা কত সাল? সেটা 92। আচ্ছা, 92-তে আমার বিয়ে হয়। যেহেতু আমার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টে, তো বাইরে থাকবে, ঠিক আছে, ভালো পিসুমনের সম্বন্ধ দিয়েছে, তো তাড়াহুড়ো করে বিয়ে হয়ে যায় আর কি। আমি ছোটবেলায় খুব খেলাধুলায় ভালো ছিলাম, গান আরও কালচার গ্রুপে আমি ছিলাম, যেগুলো সবকিছুই করতে ভালোবাসতাম। আর খেলাধুলায় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম, খুব ভালো খেলতাম। এত সাডেনলি বিয়ে হয়ে যাবে জানি না। তো তারপর আমার বাচ্চারা হয়ে যায়, তো পড়ার ইচ্ছাটা বা আরও কিছু যে করার ইচ্ছাগুলোকে তখন আমাকে দাবিয়ে দিতে হয়। আমি এতদিন হাউসওয়াইফ ছিলাম, এবার হঠাৎ করে আমি আমার কাজটাকে কন্টিনিউ করব, যেটা আমি করতে চাই, সেটা করাটা তো ডিফিকাল্ট। প্রথমে তার একটা ভাবনা চিন্তা আছে, দ্বিতীয়ত তার একটা প্রিপারেশন আছে, সেটা কি করে করি? হঠাৎ করে মানে আমার এক বান্ধবী মাঠে যায়, মানে খেলাধুলো, তো বলছে তুমি কি দুর্গাপুরে, তো অত আমি জানতাম না, কারণ আমি তো বাইরে বাইরে থাকতাম। তো বললো তাহলে তুমি খেলো। তো ওর সঙ্গে আমি মাঠে যাই প্রথম। সেটা আমাদের এখানে বিডিএম একটা কোচ আছে দুর্গাপুরে, 30 অ্যাবভ 80 পর্যন্ত। আচ্ছা, তো ওই কোচে আমি যোগ দিলাম, মানে মাস্টার্সে। মাফি বলে একটা অর্গানাইজেশন আছে, মাস্টার্স অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া। মাস্টার্স অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া, ফেডারেশন অফ ইন্ডিয়া। ওরা কন্ডাক্ট করে ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত কন্ডাক্ট করে। তো যখন প্রথম যাই খেলতে যাই, তখন আমাকে দেখে সবাই খুব হাসাহাসি করলো, কেন কি আমি প্রচণ্ড ওয়েট হয়ে গেছিল। তো আমাকে দেখে সবাই হাসছে যে এত মোটা কি করে খেলবে। ওয়েটটাকে আস্তে আস্তে কমিয়ে ফেললাম। তারপর খেলতে খেলাধুলা করতে করতে কমিয়ে ফেললাম। এখন আমার মাঝখানে 102 কেজি ওজন ছিল, সেখান থেকে আমি মোটামুটি 85 এনেছিলাম, এখন আমার 69। 28 বছর পর যখন আমি মাঠে যাই না, তো সত্যিই বলছি, মানে আমি মাঠে গিয়ে যখন 30 অ্যাবভ 80 মহিলাদেরকে দেখছি যে তারাও খেলছে, আমি কেন পারবো না। তো আমি যখন শুরু করলাম, মানে 2-1 হয়তো পারিনি, তারপর এমন খেললাম যে এখন আমাকে সবাই বলে যে তুমি আগে কেন খেলতে না। আমরা আগে অ্যাকচুয়ালি সুযোগ পাইনি, এখন আবার ইচ্ছা হচ্ছে। তো কুচবিহার ইন্টারন্যাশনাল মিটে জিতে এলাম, তারপর শিলিগুড়িতে জিতে এলাম। আমি যখন প্রথম কলকাতা সল্টলেকে, তো ওখানে আমি 85 ইয়ার্সের এক মহিলাকে দেখলাম, ওয়াক রেসে ফার্স্ট হলেন। তো ওনাকে দেখে আমার মনের মধ্যে না একটা জেদ চেপে গেল, উনি যদি পারছেন আমি তো পারতেই পারি, না পারার তো কিছু নেই। তো ওনাকে দেখার পর যে আমার মনের মধ্যে ঢুকে গেল আমাকে এনি হাউ খেলতে হবে যেভাবে। তো আমি আর্লি মর্নিং 6:30 অ্যান্ড 7:30 আমি যাই মাঠে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের বুলু মণ্ডল
একজন সফল মেয়ে, সফল বউ, সফল মা। প্রথম জীবনে সাংসারিক সফলতার চাদরে ঢাকা পড়ে গিয়েছিল তার নিজের স্বপ্ন। তবু তিনি থামাননি তার স্বপ্নের ট্র্যাকে দৌড়। নমস্কার, কেমন আছো? ভালো দিদি, আপনি এসেছেন, খুব ভালো লাগছে আপনাকে সামনে রেখে। এত মানে আমি আপ্লুত, খুব মন থেকে আমরা বসে কথা বলি? হ্যাঁ দিদি, বসুন বসুন। তাহলে দেখে বুঝতেই পারলেন যে মনের জোর থাকলে বয়স কোনো বাধাই নয়। এজ হচ্ছে সবসময় একটা নাম্বার, আর বুলুদি হচ্ছে তার প্রমাণ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, তোমার বড় হওয়াটা কোথায়? মানে তোমার বাপের বাড়ির অঞ্চলটা কোথায়? আমার বাপের বাড়ি হচ্ছে কলিয়ারি বেল্টে। কলিয়ারি বেল্ট, রানীগঞ্জ। রানীগঞ্জ, আচ্ছা আচ্ছা। তো আমি তো ছোটবেলায় ওখানে মানুষ। এরপর আমি যখন 9 থেকে 10-এ উঠি, তখন আমার মানে সেটা কত সাল? সেটা 92। আচ্ছা, 92-তে আমার বিয়ে হয়। যেহেতু আমার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টে, তো বাইরে থাকবে, ঠিক আছে, ভালো পিসুমনে সম্বন্ধ দিয়েছে, তো তাড়াহুড়ো করে বিয়ে হয়ে যায় আর কি। আমি ছোটবেলায় খুব খেলাধুলোয় ভালো ছিলাম, গান, আরও কালচার গ্রুপে আমি ছিলাম, যেগুলো সবকিছুই করতে ভালোবাসতাম। আর খেলাধুলায় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম, খুব ভালো খেলতাম। এত সাডেনলি বিয়ে হয়ে যাবে জানি না। তো তারপর আমার বাচ্চারা হয়ে যায়, তো পড়ার ইচ্ছাটা বা আরও কিছু যে করার ইচ্ছাগুলোকে তখন আমাকে দাবিয়ে দিতে হয়। আমি এতদিন হাউসওয়াইফ ছিলাম, এবার হঠাৎ করে আমি আমার কাজটাকে কন্টিনিউ করব, যেটা আমি করতে চাই, সেটা করাটা তো ডিফিকাল্ট। প্রথমে তার একটা ভাবনা চিন্তা আছে, দ্বিতীয়ত তার একটা প্রিপারেশন আছে। সেটা কি করে করি? হঠাৎ করে মানে আমার এক বান্ধবী মাঠে যায়, মানে খেলাধুলো, তো বলছে তুমি কি দুর্গাপুরে? তো অত আমি জানতাম না, কারণ আমি তো বাইরে বাইরে থাকতাম। তো বললো তাহলে তুমি খেলো। তো ওর সঙ্গে আমি মাঠে যাই প্রথম। সেটা আমাদের এখানে বিডিএম একটা কোচ আছে দুর্গাপুরে, 30 অ্যাবাভ 80 পর্যন্ত। আচ্ছা, তো ওই কোচে আমি যোগ দিলাম, মানে মাস্টার্স। মাফি বলে একটা অর্গানাইজেশন আছে, মাস্টার্স অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া। মাস্টার্স অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া, ফেডারেশন অফ ইন্ডিয়া। ওরা কন্ডাক্ট করে ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত কন্ডাক্ট করে। তো যখন প্রথম যাই খেলতে যাই, তখন আমাকে দেখে সবাই খুব হাসাহাসি করলো। কেন কি আমি প্রচণ্ড ওয়েট হয়ে গেছিলো, তো আমাকে দেখে সবাই হাসছে যে এত মোটা কি করে খেলবে। ওয়েটটাকে আস্তে আস্তে কমিয়ে ফেললাম। তারপর খেলতে খেলাধুলো করতে করতে কমিয়ে ফেললাম। এখন আমার মাঝখানে 102 কেজি ওজন ছিল, সেখান থেকে আমি মোটামুটি 85 এনেছিলাম। এখন আমার 69। 28 বছর পর যখন আমি মাঠে যাই না, তো সত্যিই বলছি, মানে আমি মাঠে গিয়ে যখন 30 অ্যাবাভ 80 মহিলাদেরকে দেখছি যে তারাও খেলছে, আমি কেন পারবো না? তো আমি যখন শুরু করলাম, মানে 2-1 বার হয়তো পারিনি, তারপর এমন খেললাম যে এখন আমাকে সবাই বলে যে তুমি আগে কেন খেলতে না? আমরা আগে অ্যাকচুয়ালি সুযোগ পাইনি, এখন আবার ইচ্ছা হচ্ছে। তো কুচবিহার ইন্টারন্যাশনাল মিটে জিতে এলাম, তারপর শিলিগুড়িতে জিতে এলাম। আমি যখন প্রথম কলকাতা সল্ট লেকে, তো ওখানে আমি 85 ইয়ার্সের এক মহিলাকে দেখলাম, ওয়াক রেসে ফার্স্ট হলেন। তো ওনাকে দেখে আমার মনের মধ্যে না একটা জেদ চেপে গেল, উনি যদি পারছেন আমি তো পারতেই পারি, না পারার তো কিছু নেই। তো ওনাকে দেখার পর যে আমার মনের মধ্যে ঢুকে গেল আমাকে এনি হাউ খেলতে হবে যেভাবে। তো আমি আর্লি মর্নিং 6:30 and 7:30 আমি যাই মাঠে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো স্যার, এক্ষুনি একটা ফোন এলো জ্যাজের নাম্বারে। কে? বৈদেহী মুখার্জি ফোন করেছিল। কি বললো? আমি আপনাকে অডিওটা পাঠাচ্ছি স্যার। আমি মেনে নেবো, আমি তোমাকে মেনে নেবো, আমি শাহরুখকে মেনে নেবো, মেনে নেবো। তুমি যা বলবে আমি তাই করবো, আমি তাই করবো, তাই করবো। আমি তোমাদের দুজনকে চেয়ারে বসাবো জগদ্ধাত্রী। চলো এখান থেকে। স্যার কিছু বলবেন না? ওর পেছনে দুটো ফেউ লাগিয়ে রেখেছি আমি, একটা বড় কিছু করছে। জগদ্ধাত্রী বিপদে চলে গেল, ওর ডিউটিও ভুলে গেল, শুধুমাত্র অর্থের লোভে।
তোমরা এখানে দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। আমার শাশুড়ি মা নাকি? কে এটা? উনি তো বৈদেহী মুখার্জি নন। তাহলে কি প্রমাণ করতে চাইলো ওরা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু একটা চলছে। তোমার কি মনে হচ্ছে জগদ্ধাত্রী, বৈদেহী মুখার্জি জীবিত আছে? জীবিত আছেন, উনি জীবিত আছেন এবং ওনাকে তো জীবিত থাকতেই হবে বর্তি। আর আমার যেটা মনে হচ্ছে, পেছন থেকে কলকাঠিটা উনি নাড়াচ্ছেন, এই যুগের শকুনির মতো। বাট বর্তি, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আপনি চিন্তা করবেন না। তুমি তো আছো জগদ্ধাত্রী, আমি জানি তুমি আছো, কিন্তু যে ফোনটা এলো তাতে বৈদেহী মুখার্জির সম্পর্কে যা যা বলল, তাতে আমার মনে হচ্ছে যে আমাদের দুজনকে কিডন্যাপার সাজানোর প্ল্যান চলছে। মস্ত বড় একটা জাল পাতা হচ্ছে, বুঝলে, আমাদের দুজনের জন্য। অদ্ভুত একটা রহস্য। বললাম তো বর্তি, এত চিন্তা করবেন না, আমি আছি তো। হ্যালো, সাধু বটব্যাল বলছি। হ্যাঁ স্যার, বলুন। একটা ছবি আমার কাছে এসেছে। কি ছবি? ছবিতে দেখা যাচ্ছে কতগুলো অর্নামেন্ট, মানে এই কানের দুল, হার, হাতের চুড়ি, এগুলো তোমার হাতে। ট্যাক্সিওয়ালার ডেসক্রিপশন অনুযায়ী আমি যেটুকু গেস করছি, ওইগুলো বৈদেহী মুখার্জির। হ্যাঁ স্যার, এগুলো তো বৈদেহী মুখার্জিরই। তাহলে জানাওনি কেন তুমি? তোমার জানানো উচিত ছিল। স্যার, আমার কথাটা আপনি শুনুন একবার। না না, কোনো কথা নয়, তোমার ডিপার্টমেন্টকে ইনফর্ম করা উচিত ছিল। কিন্তু সাধুদা, এই ইনভেস্টিগেশনটা এটা পুরোটাই একটা পুরো ফোনকে বেস করে আমি ওখানে গেছিলাম। অন্যায় করেছো তুমি, তোমার ডিপার্টমেন্টকে জানানো উচিত ছিল। তুমি আর কৌশিকী মুখার্জি কিন্তু বিপদে আছো। কেন স্যার? কৌশিকী মুখার্জি আর তোমার মোবাইল ট্র্যাক করে যে তথ্য পাওয়া গেছে, তাতে আমি স্তম্ভিত। স্যার, শুনেছিলাম বটে, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সবই পাওয়ারের জন্য, পাওয়ার গেম আর অর্থ। তোমাদের পরিবারে পাওয়ার গেমের লড়াই চলছে, আর তারই শিকার হলেন কি বৈদেহী মুখার্জি। মানে কি বলছেন স্যার এসব? তীক্ষ্ণ বুদ্ধি তোমার, তীক্ষ্ণ বুদ্ধি, আর সেই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তুমি খুঁটি সাজাচ্ছ। স্যার, আমার কথাটা একবার শুনুন। কোনো কথা নয় জগদ্ধাত্রী, 24 ঘন্টার মধ্যে আই নিড এক্সপ্লেনেশন, আদারওয়াইজ তোমার নামে সাসপেনশন অর্ডার আসবে, আর তোমাকে বৈদেহী মুখার্জির কেস থেকে সরিয়ে দেওয়া হবে। স্যার, আমার কথাটা শুনুন।
কি হলো জগদ্ধাত্রী? আমরা পুরোপুরি জালে জড়াচ্ছি, জালে জড়াচ্ছি বটে। কেউ খেলছে, আমি আপনাকে বলছি বটে, কেউ একটা গেম খেলছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো আগেই বলেছিলাম যে ওই মেয়েটাকে সরাতে না পারলে টিএস কলোনি আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। নো 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 ড্যাডি, নো, এটা বলো না। ড্যাড, এত বড় একটা প্রজেক্ট, আমার স্বপ্ন, আমাদের সবার স্বপ্ন। ড্যাড ড্যাড এটা তো আমাদের চ্যাটার্জি গ্রুপের অহংকার, আমাদের ইগো। ড্যাড, আমাদের ইগো, আর আমাদের ইগো হার্ট হলে তো চলবে না। ওই রিক্সাওয়ালার মেয়ের কারণে আমাদের ইগো তো হার্ট হবে না, ওর কাছে তো হেরে যাব না। মেয়েটা, ওই মেয়েটার কাছে হেরে যাব কি করে? ড্যাড, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না, কিছুতেই হতে পারে না। ড্যাড ড্যাড ড্যাড, কচু কাটা করে রেখে দেবো, কচু কাটা করে রেখে দেবো, ওদেরকে ওরা খুঁজেও পাবে না। হ্যালো, যোগমায়া বলছি। কেন ফোন করেছো? খুন করতে এসেছিল আপনার গুন্ডারা, আমাকে তুলে নিয়ে যেতে এসেছিল, আর সেই মর্মে আমি থানায় এফআইআর করেছি। তুমি জানো না তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো? জানি, আগুন নিয়ে রোজ খেলা করি আমি জানি। আপনারা এত নিচে নেমেছেন, এত নিচে নেমেছেন যে আমাকে তুলতে এসেছিলেন, কিডন্যাপ করতে এসেছিলেন, মারতে এসেছিলেন না আমাকে, কিন্তু পারেননি কারণ ওপরওয়ালা আছে, আর পারবেনও না। আমি বলেছিলাম আপনাকে থানায়, আদালতে, দু জায়গায় দেখা হবে আপনার সাথে। কাঠগড়ায় তুলবো আমি আপনাকে, কাঠগড়ায় তুলবো। চ্যাটার্জি গ্রুপের যে এত ঔদ্ধত্য, আমি আমার রিক্সার চাকার নিচে একদম থেতলে দেব। গরিবের রিক্সা মাথায় রাখবেন, 3 চাকা, যেখানে সেখানে যখন তখন গলিয়ে দেওয়া যায়। শুভরাত্রি। আর হ্যাঁ, এমন কোনো দুর্নীতি করবেন না যাতে আমি যখন আইএএস অফিসার হব তখন আপনাদের না প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি আইএএস হবে? হব, 100 বার আইএএস হব। আগুন জ্বলছে, স্বপ্নে আগুন জ্বলছে, আমি আইএএস হব। আমাকে থ্রেট করছে এই মেয়েটা, এই রিক্সাওয়ালার মেয়েটা আমাকে থ্রেট করছে। তোমাদের মতো সমাজের এসব বোঝারা নিজেদের মধ্যে খেয়ে করে মরে। তোমাদের ওই ডিএস কলোনি খালি হবে, তোমার বাপ, তোমাদের পুরো খানদানকে তুলে নেব। আমার নাম রুদ্রাণী চ্যাটার্জি, আমি যা চাই সেটাই করি। আমি আপনাকে আদালতে নিয়ে যাব। যদি আমায় আদালতে নিয়ে যেতে পারো তাহলে আমার নামও রুদ্রাণী নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে কিভাবে বাইক চালাচ্ছেন দেখে চালাতে পারেন না? আপনি? হ্যাঁ আমি।
কি করছেন আপনি? দেখতেই তো পাচ্ছেন, রুজি রুটির জন্য রিক্সা চালাচ্ছি। আমার বাবা অসুস্থ, বিছানায় ছটফট করছে যন্ত্রণায়, তাই আমাকে রিক্সা চালাতে হচ্ছে। আর রিক্সা চালালে তবেই পেটের ভাত আসে, মা বাবা বোন খেতে পায়। কিন্তু এটা তো আপনার স্বপ্ন ছিল না। আপনার স্বপ্ন ছিল ইউপিএসসি পরীক্ষায় পাশ করা, দিল্লি যাওয়া, দিল্লি গিয়ে অফিসার হওয়া। কি করছেন আপনি এটা? পেটে ভাত না পড়লে এসব করতে হয়, রিক্সা চালাতে হয়। আর আপনার স্বপ্ন, সেগুলোর কি হবে? স্বপ্ন, তার জন্য দিনে রিক্সা চালাই আর রাতে পড়ি। বুঝতে পেরেছেন? আপনাদের মতন ওই দামি দামি বাইক নিয়ে ঘুরে বেড়াই না। আমাদের কায়িক পরিশ্রম করতে হয়, বেঁচে থাকার জন্য দুবেলা লড়তে হয়। আর আইএএস পরীক্ষার লড়াই সেটা ছেড়ে দিলেন, পিছু হটলেন না, আমি সারা রাত পড়ি, সারা রাত আমি পড়ি আর সারা দিন রিক্সা চালাই। সারা রাত পড়লে হবে না। আমি জানি আপনি প্রিলিমিনারি এক্সাম পাস করেছেন, কিন্তু এরপরে এক্সাম আরো কঠিন। কজন চান্স পায় জানেন? কোনো আইডিয়া আছে? আপনাকে সেই পরীক্ষায় পাস করতে হবে। আপনাকে দিল্লি যেতে হবে, দিল্লি গিয়ে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ ক্র্যাক করতে হবে। বুঝতে পেরেছেন? করবো তো, 100 বার পাশ করবো আমি। না, এইভাবে পাস করা যাবে না। আপনাকে কোচিং নিতে হবে, অনলাইন ক্লাস করতে হবে, অনেক কিছু শিখতে হবে। এইভাবে রিক্সা চালিয়ে ইউপিএসসি ক্র্যাক করা যাবে না। চালাবো, আমি রিক্সাও চালাবো, আবার ইউপিএসসিও ক্র্যাক করব, আলবাত করব। আমি আইএএস অফিসার হব। গুড, ভেরি গুড। আপনার এই জেদটাই দরকার। আসুন আমার সাথে। কোথায়? আপনার আইএএস পরীক্ষা আর আপনার মাঝখানে একটা ব্রিজ তৈরি করে দেব, একটা সেতু। কোথায় নিয়ে এলেন আপনি আমায়? একজন টিচারের কাছে। দোতলায় চলে যান, দেখবেন একজন ক্লাস করাচ্ছে, সঞ্জয় স্যারের ক্লাস, সঞ্জয় দা। উনি অনলাইন ক্লাস করান, মোটিভেশনাল স্পিচ দেন, আর আইএএস আইপিএস পরীক্ষা যারা দেয় তাদের পড়ান। সঞ্জু স্যার, আমি ওনার নাম শুনেছি। ওনার ফিস দেওয়ার মতন পয়সা নেই আমার কাছে। ডোন্ট ওয়ারি, আপনি একদম চিন্তা করবেন না। আপনি গিয়ে অনুরোধ করুন, আপনাকে পড়াবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার ছেলে ইন্দ্রদা সে যা করেছে, সারাটা জীবন তো অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ালো, তাকে নিয়ে সংসার করলো। নিজের মেয়ে, নিজের বউ, তার প্রতি তো কোনোদিন কোনো দায়িত্বই পালন করেনি আপনার ছেলে। এরপরেও থাকে আপনাদের মান সম্মান? জানি না বাবা। আর একটা মেয়ে যে কিনা অন্যায়ের প্রতিবাদ করেছে বলে তাকে ঘর ছাড়তে হলো, সে ঘর ছাড়তে বাধ্য হলো, সে একটা ঘর ভাড়া চেয়েছে আপনাদের কাছে। সেই ঘর ভাড়াটা দিতে এত অসুবিধা হচ্ছে, এত সম্মানে লাগছে। কি করে যে পারেন জানি না। সব সময় দেখেছি যারা দোষ করবে, প্রত্যক্ষভাবে দোষী, তাদেরকে না আপনাদের চোখে পড়ে না, অথচ যারা দোষের শিকার হয়ে যায় অদ্ভুতভাবে তাদেরই সব থেকে বেশি করে আপনাদের চোখে পড়ে। পারেন কি করে বলুন দেখি? নিজেও তো আপনি একজন মহিলা, এটা ভাবতেই বা পারেন কি করে, করতেই বা পারেন কি করে? এই শোনো, চুপ করো, আমার মুখে মুখে একদম কথা বলবে না। তোমাদের খাই না পড়ি আমরা, হ্যাঁ? যত উচ্চ বৃত্তি করা মেয়ে মানুষগুলো না আমাদের পাড়ায় এসে জুটেছে, আর আমাদের পাড়ার 12টা বাজিয়ে দিচ্ছে। বাড়ি ভাড়া নেওয়ার আগে এত চ্যাটাং চ্যাটাং কথা, তাহলে ভাড়া নিলে কি মূর্তি সব ধারণ করবে খুব ভালো করে বুঝতে পারছি। না না না, তোমাদের একদম ভাড়া দেবো না। শেষকালে তোমাদের বাড়ি ভাড়া দিয়ে আমি বিপদে পড়ি আর কি। আমারই হাতে হাত করা পড়ুক। এত কথার কি আছে মা? পরিষ্কার বলে দিলেই তো হয় বাড়ি ভাড়া দেবেন না। এত কথা শোনাচ্ছেন কেন ওদের? হ্যাঁ, দেবো না, দেবো না। এই বাড়ি আমি ওদের ভাড়া দেবো না। এই বাড়ি ভাড়া নেওয়ার জন্য না অনেক লোক ঘুরঘুর করছে। তাছাড়া এক পাড়ায় থাকি আমরা। বাড়ি থেকে বের করে দিয়েছে মেয়েকে, সেই তাদের আমি আমার বাড়িতে ঢোকাই আর কি। বের করে দেয়নি কাকিমা, ভুল করছেন। বের করে দেয়নি, আমি স্বেচ্ছায় বেরিয়ে এসেছি। বের করে দেওয়া আর বেরিয়ে আসার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। একটা কথা বলুন তো,
এই যে আপনাদের পাড়ার ছেলে, যাকে এতদিন খুব ভালো ছেলে বলে জানতেন আপনারা, সে তো একটা মেয়ে নিয়ে সংসার করছে, তার একটা বাচ্চা আছে। আমার কি তার সঙ্গে সত্যি সত্যি থাকাটা উচিত ছিল? দেখো, পুরুষ মানুষদের না এরকম একটু একটু হয়। তুমি তো তোমার নিজের স্বামীকে ধরেই রাখতে পারোনি। কই, সেটা তো একবারে বলছো না? বলছো? তোমার মতো মেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, চেঁচে চেঁচে বেটা ছেলের মতো কথা বলছে। কোন স্বামী পছন্দ করবে গো তোমাকে? কোনো স্বামী ভালোবাসবে না। তাছাড়া কি জানো, মেয়েটার একটু নরম সরম হতে হবে। ছেলেদের বাইরের টান তো একটু থাকবেই। আচ্ছা মা, বাবারও কি কম বয়সে এরকম বাটটান ছিল? এই খবরদার, একদমই সমস্ত কথা বলবে না। মানি ব্যক্তিদের নিয়ে কিরকম ভাবে কথা বলতে হয় সে শিক্ষাটাও পাওনি নাকি? শুরুটা তো আপনিই করলেন, তাই জানতে ইচ্ছে করছে বাবারও কি এরকম দোষ ছিল, আর যদি থাকেও আপনি কিভাবে ঠিক হ্যান্ডেল করতেন ব্যাপারটাকে। না, একটু বলে দিলে বিপাশার সুবিধা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একা হাতে কি মা এত কিছু হয় বল? না না, আমি জানি গো, আমি জানি যে তুমি নানা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আছো। শুনলাম তো বিপাশার ঘটনা, সব শুনলাম। দেখো, কিন্তু ওই যে কালকে পুতুল এসে আবার তো শুরু করবে। শুধু রান্না বান্নার জন্য তোমার কথা ভাবছিলাম তাই নয়, ও তো এসে শুরু করবে বউ কই, বউ কই, বউ কই, বউ কই। জানোই তো মেয়েকে আমার, সেই জন্যই বারবার তোমার কথা মনে হচ্ছিল যে তুমি কোথায় আছো। মানে আগে তো বিপাশাদের বাড়িতে থাকতে মা, তো এখন সেখানে আছো কিনা, মানে ওখান থেকে আর কোথাও গিয়ে আছো কিনা সেটাও তো আমি জানি না। তুমি তো আমাকে কিছু বলোনি গো মা। সুচরিতাদির বাড়ি থাকবো বলে ঠিক করেছিলাম মা। ও, কিন্তু ওখানে যাওয়ার পর জানতে পারি ওরা বাড়ি ভাড়া দেবে না। বিপাশাদিকে আর আমাকে দেখে সেই কথা বলে দিয়েছে। মা বলছিলাম এই বাড়ির তো একটা পোর্শন আছে, তোমরা কি আমাদের ঘর ভাড়া দেবে? ঘর ভাড়া? মা, তুমি ঘর ভাড়া তো নিতেই পারো। দেখো, তুমি ঘর ভাড়া দিলে বিপাশা বৌদি এখানে এসে থাকবে, আর সেক্ষেত্রে শিমুলও একসঙ্গে এসে থাকতে পারবে। এই বাড়িতে তো আমি থাকতেই চেয়েছিলাম, কিন্তু এখন দেখো আমাকে রাখার জন্য এত কথা বলছো। হ্যাঁ শিমুল, তুমি ঠিকই বলছো। আমার জন্যই এই বাড়ি থেকে তোমাকে চলে যেতে হয়েছে, আমি জানি। এবং আমি এটাও জানি খুব ভালো করে যে আমি যদি এখন তোমাকে এই বাড়িতে ফিরেও আসতে বলি, তবু তুমি ফিরবে না। এগুলো জানার পরেও বলবো, যদি বিপাশা বৌদির সঙ্গে তুমিও এসে এই বাড়িতে থাকো, তাহলে অবশ্য এই বাড়ির সর্বত্রই তোমার অধিকার আছে। বৌমা, পরাগ তো বললোই, আমিও তো তোমাকে সেই কবে থেকে বলেছি বলো দেখি। দেখো, বাড়িখানা তো আমার বৌমা, হ্যাঁ, আর তোমাকে তো আমি কতবার বললাম যে এখানে এসে থাকো, এখানে এসে থাকো, আমি তোমাকে একখানা ঘর ছেড়ে দেবো বলিনি বলো? ও কি কথা, এই ভাড়া টাড়া এই সমস্ত কি বলছো গো? ভাড়ার কি আছে? আর বিপাশের কথা ভাবছো? আরে থাকুক না, বিপাশে এসে এখানে থাকুক না। ও যতদিন নিজে কিছু না করতে পারছে ততদিন এখানেই থাকুক গো মা। দেখো, বিপাশা কি পর, সেও তো আমার মেয়েরই মতন। আর যদি আমার মেয়েটা সেরম বিপদে পড়তো, তাহলে আমি কি করতাম বৌমা? তার কাছে আমি ভাড়া নিতাম? হ্যাঁ, ভাড়ার কথা বলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার তিস্তাকে বলেছেন কবিতা পড়তে, তিস্তা না এলে স্যারের অপমান হবে।
স্যারের যারা ক্ষতি চায় তাহলে সেই লোকগুলোই ছাড়ুন না। জগদ্ধাত্রী তো বাড়িতে ভয় পায়, বকা খায়, কিন্তু জ্যাস তো ভয় পায় না, খারাপ লোকেদের শায়েস্তা করে দেয়। অনিকেত বাবু, আর কতক্ষণ ওয়েট করব আমরা? মানে আমাদের গেস্টরা সবাই ওয়েট করছে। হ্যাঁ মানে উনি জাস্ট দেখ তিস্তা এখন কোথায় আছে সেটা তো আমাদের কনভে করতে হবে। মানে ও কোথায় আছে কি অবস্থায় আছে আমরা কিচ্ছু জানি না। না আমার কি মনে হয় বলতো আমাদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে রাখা উচিত। কি হলো? ফোন ধরছে না তো। আচ্ছা, শ্যামলীদের কোনো বিপদ হয়নি তো? এটা হতে পারে না মহেশ্বর, তুমি আমার প্রাণ নিয়ে নাও কিন্তু আমাকে ওখানে আগে পৌঁছে দাও। স্যারের অপমান যেন আমি আটকাতে পারি মহেশ্বর, একটা উপায় দেখাও, একটা রাস্তা দেখাও। আমাকে পথ দেখাও মা, আমার স্বামীর অপমান আমাকে আটকাতে হবে। আমাকে উপায় বলে দাও মা, উপায় বলে দাও। হ্যাঁ ঠিকই তো, আমি যখন দোকান যাচ্ছিলাম তখন তো ওরা গাড়ির পাশে দাঁড়িয়েছিল। ওরা তখন তো আমাকে ধরেনি, দোকানে গিয়েও হামলা করেনি। ওরা তার মানে তিস্তাকেই ধরতে এসেছে। শ্যামলীকে ওরা চেনে না। মা গো, জয় মা, জয় মহেশ্বর। স্যার আমি আসছি স্যার। আপনার কোনো অপমান আমি হতে দেব না। শ্যামলী কিছুতেই হতে দেবে না, প্রাণ থাকতে নয়। এই তো একটু আগে অরুণাকে বলছে অনিকেত কিছুদিন আগেই ব্যবসায় ঢুকেছে। এটা কি আপনার আমাকে বলা উচিত ছিল না? আমি না হয় ভুল করেছি ওর ডিসিশনে ভরসা করে, কিন্তু আপনি কি করে এটা অ্যালাউ করলেন? কি গ্রেট বেঙ্গল কেটারারের লিড ম্যান, এবার প্রমাণ করে ছাড়লাম তো যে তুই গুড ফর নাথিং। আয় এবার আমার ব্যবসার ভার নিতে, আয় এবার আমার শিকার ছিনিয়ে নিতে। প্লিজ আপনি আমার বাবাকে কিছু বলবেন না। এই সমস্ত কিছুর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই সমস্ত কিছুর জন্য আমি রেসপন্সিবল, আমি দায়ী। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি বলছিলেন না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় কি কোনো অসুবিধা হয়েছিল? কি হয়েছিল? হ্যাঁ মানে রাস্তায় কতগুলো। বাবু এই তো, আচ্ছা শুনুন, একটা অদ্ভুত মুশকিল হয়েছে, সেটা হচ্ছে যে আলুর দম শেষ হয়ে গেছে। মানে আলুর দমটা এতই ভালো হয়েছিল না যে আমার গেস্টরা সব আলুর দম শেষ করে ফেলেছে, মানে মেন কোর্সের খাবারগুলো ছেড়ে। এবার কি হবে বলুন? না না আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, কোনো অসুবিধার কিছু নেই। প্রিয়া এই তোরা দেখতে একবার শ্যামলীকে বলতো আলুর দম বানিয়ে দিতে। আলুর দম আবার বানিয়ে দেওয়া যাবে, একদম টেনশন করবেন না। যাক ভালো। এই মেরেছে, এখন আবার শ্যামলীর ডাক পড়েছে। ও মহেশ্বর, এবার কি হবে? দাঁড়িয়ে রইলি কেন প্রিয়া? যা দেখ শ্যামলী কোথায় আছে, এতগুলো লোকের আলুর দম রান্না করতে হবে, যা। আচ্ছা এই শ্যামলী মানে তোমাদের ওই কুকটি তো? হ্যাঁ। আরে বাবা, ওকেই তো আমি প্রথমে বলার জন্য গিয়েছিলাম, চারিদিক খুঁজে বেড়ালাম, ও তো কোথাও নেই। তাই তো তোমাদের ইনফর্ম করতে এলাম আমি। নেই? না নেই। কি আর করবেন, বেশি তিস্তা করলে এটাই তো হবে।
কোথায় শ্যামলী নিশ্চিন্তে আলুর দম বানাবে তা না, আবার তিস্তার কবিতাও চাই। ভালো লাগে না আমার। কাজ তো এখনো শেষ হয়নি প্রিয়া, কোথায় সে? দাঁড়িয়ে আছিস কেন? খুঁজে বার কর, অনেকগুলো লোকের রান্না করতে হবে, যা। হ্যাঁ যাচ্ছি, ফোনটা কর। আমার ফোন, শ্যামলীর ফোনটা বন্ধ করা আছে তো? শ্যামলী মিসিং। এত ইরেসপন্সিবল ব্রজবাবু, ঠিক এই কারণে ওকে আমরা চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। নেহাত আপনি এতবার করে ইনসিস্ট করলেন, তাই এই হয়েছে আর এক অরুণদাদার পদ্ধতি। সুযোগ পেলো কি পেলো না, শ্যামলীকে একেবারে দুষতে শুরু করে দেবেন। আমার ভালো লাগছে না। তুই এত কথা বলছিস কেন? একটু দাঁড়া, ওয়েট কর। ব্রজবাবু, আপনি টেনশন নেবেন না, আমার মনে হয় আশেপাশে কোথাও আছে। দেখুন। এই কিরে পেলি? ফোন ধরছে না যেটা। ফোন ধরছে না? স্টাফেরা কোথায়? মিহির কোথায়? কি ফোন ধরছে না মানে কি? ফোন ধরছে না মানেটা কি? কোথায় গেল? উবে গেল নাকি? আমি ফোন করছি বাড়িতে। মেরেছে রে, সবাই তো উঠে পড়ে লেগেছে শ্যামলীকে খুঁজতে। শ্যামলীকে যে এবার আসতেই হবে, কিন্তু কি করে আসবে? হ্যাঁ অনি দাদা বলো। হ্যাঁ বিমল কাকা, শ্যামলী এসছে বাড়িতে। কে শ্যামলী? না শ্যামলী তো বাড়িতে নেই। হ্যাঁ আরে ও তো ঘরের দরজা বন্ধ, আমি দেখে এলাম। বিমল দেখি, দে তো ফোনটা দেখি। ধরো ধরো। অনি দাদা, অনি দাদা। কি হয়েছে গো দাদু ভাই? থামি, শ্যামলী কোথায়? শ্যামলী কি বাড়িতে এসছে? অনেকগুলো লোকের আলুর দম এখনো রান্না করতে হবে। সে কোথায় এখন? হাওয়া খেতে বেরিয়ে গেছে, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। না দাদু ভাই, শ্যামলী তো বাড়িতে নেই। নেই? ঠিক আছে, রাখো। বাড়িতে নেই? কি বললো? বাড়িতে যায়নি। এনে যা। এই বিপদটা কিভাবে সামলাবে মেয়েটা? আমি দেখলে তো সূর্য, আমি তোমাকে বলেছিলাম, আমি বারণ করেছিলাম কতবার। এই শ্যামলী যেখানে যায় আমাদের সর্বনাশ করে ছাড়ে মেয়েটা। কি হলো, আপনাদের কুকটিকে কি পাওয়া গেল? না, কিন্তু আমরা না, পাওয়া যায়নি, বুঝতে পেরেছি, পাওয়া যায়নি। চমৎকার চমৎকার। এবার আমি কি করব বলতে পারো অনিকেত? এই শেষ ব্যাচে প্রত্যেকটা মানুষ আমার বিশেষ বন্ধু, প্রত্যেকে আলুর দমের জন্য বসে আছে, আর এখানে পাওয়া যায় তোমাদের? না না, তোমাদের এই কুকটি অত্যন্ত ইরেসপন্সিবল, আর তোমার দেখা উচিত ছিল। ব্রজগোপাল বাবু, আপনি ওদিকটা একবার দেখুন। ওদিকটা আমি সামলাবো, এই দিকটা কিভাবে সামলানো হবে সেটা ভাবুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে একটু একটু করে প্রত্যেক দিন মারবে, তাই না? ইচ্ছে করে আমায় বাঁচিয়েছ যাতে আমাকে দরপাতে দেখতে পারো। বোন আসতে। তিতলি শান্ত হও। কি করছিস তিতলি? এর থেকে তো আমার মরে যাওয়া অনেক ভালো। তুমি ডাক্তার ডাক্তার। তিতলি, তিতলি বাড়াবাড়িটা বন্ধ করো তিতলি। এভাবে চ্যানেলগুলো খুলে ফেলো না তিতলি। তিতলি কেন বাড়াবাড়ি করছিস? এই সবকিছু তো হচ্ছে তোমার জন্য অর্জুনদা। তুমি যদি একটু আমার বোনটাকে বুঝতে, তাহলে আজকে ওর এই অবস্থাটা হতো না। এই তুই কি বলছিস রানা? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই তোর বোনকে শাসন না করে তুই আমার দিকে আঙুল তুলছিস। আপনারা প্লিজ এখন নিজেদের মধ্যে অশান্তি করবেন না। এখন তিতলিকে সুস্থ করে তোলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তিতলি, তিতলি তুমি তো অনেক স্ট্রং, এরকম করো না, এরকম করো না। তিতলি, তিতলি এরকম করো না। ডক্টর, ডক্টর একবার আসুন না। কি ব্যাপার? কি হচ্ছে? আরে পেশেন্ট এরকম ভায়োলেন্ট হয়ে উঠছে কেন? ওনার শরীরের পক্ষে এটা সাংঘাতিক ক্ষতিকর। দেখি নার্স, আপনি চ্যানেলটা ঠিক করুন আর ইনজেকশনটা রেডি করুন। হ্যাঁ, ইমিডিয়েট। দেখেছি তো অর্জুনদা, আজ তোমাদের জন্য আমার বোনটার এই অবস্থা। এইভাবে বলো না রানাদা, আমি তো তোমার বোনের মতো। বলো, আমি কি করে তিতলির ক্ষতি চাইবো? আমি তো তিতলিকে সুস্থ করার জন্যই অনেক করেছি, অনেক করেছো বৌদি। দয়া করে দয়া করে এবার এখান থেকে চলে যাও। যাও তোমরা এখান থেকে। রানা তুই কি যাও। চলো। আপনি কি বলছেন? চলে যাবো? তিতলির এই অবস্থায় ফেলে রেখে আমরা চলে যাবো? আরে বাবা, রানাদা রাগ করে বলছে, আপনিও না। আপনারা আর এখানে হইচই করবেন না প্লিজ। প্লিজ আপনারা বাইরে যান। চলো। ডাক্তারবাবু, আমি একটু থাকতে পারি এখানে? ঠিক আছে, আপনি থাকুন,
যদি কোনো দরকার হয় আপনি আমাদের ডাকবেন, ঠিক আছে? একটু শান্ত হব, একটু শান্ত হ। আর কোনোদিনও ভুল বুঝবো না রে তোকে। আর আর অর্জুনদার সঙ্গে, অর্জুনদার দলে তোকে আর কোনো কাজ করতে হবে না। আমি একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো এবার। আর কোনোদিনও মরার কথা তুই মাথাতেও আনবি না, কথা দে। কথা দেব দাদা, কিন্তু তার আগে তোকেও আমার একটা কথা দিতে হবে। অর্জুন আর মিলি আমার সঙ্গে যা করছে তুই তার প্রতিশোধ নিবি। কি হলো বল না দাদা, নিবি তো? প্রতিশোধ নিবি তো তুই? বল। হ্যাঁ, কথা দিলাম তোকে, আমার বোনের সঙ্গে হওয়া প্রতিটা অন্যায়ের প্রতিশোধ আমি নেব, নিশ্চয়ই নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইস্ত্রি গরম না করে ঠান্ডা ইস্ত্রি দিয়ে ঘষে যাচ্ছ, আবার ইস্ত্রির দোষ দিচ্ছ। আচ্ছা, বাড়ি থেকে কোনোদিন এরকম ইস্ত্রি দেখা হয়েছে নাকি শুনেছো এর কথা? কোনোটাই হয়নি। রাস্তায়? হ্যাঁ, রাস্তায় দেখেছি, কিন্তু কারেন্টের তার লাগিয়ে তো আয়রন করতে দেখিনি। ওরাই কালো কালো কি দিয়ে একটা করে, তাতেই হয়ে যায়। যাক, এটা যে দেখেছো এটাই অনেক। রাস্তায় দোকানের ইস্ত্রি কয়লার ইস্ত্রি হয়, সেখানে তারের প্রয়োজন পড়ে না, বুঝতে পেরেছো? কয়লাতেই গরম হয়ে যায়। মাঝে মধ্যে না তোমাকে আমি বুঝে উঠতে পারি না মিলি। কখনো কখনো এমন বোকামির কাজ করে ফেলো, আবার কখনো কখনো কি সাংঘাতিক চালাক হয়ে যাও। না, আমি তো বুঝতেই পারিনি যে আমি ভুল করেছি। শাশুড়ি আন্টি, আপনার কাছে কি কি জামা কাপড় আছে নিয়ে আসুন, আমি সব ইস্ত্রি করে দিচ্ছি। অনেক হয়েছে, আর করতে হবে না প্লিজ। আমাকে না ক্যারাটে ক্লাসে সেন্সেইও বলেছেন, যেটা আমি পারবো না সেটা বারবার করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড মোর প্র্যাকটিস। নিয়ে আসুন না প্লিজ। বাবা, আনছি আনছি, দাঁড়াও, সাবধানে করো। মাঝ রাস্তায় ডেকে আমাকে ফুল দিচ্ছে, মেরে ফেলতে হয়। বাপরি, মিলি কোথায় রে? এই যে তুমি আয়রন করতে শিখিয়েছো, এখন গোটা বাড়ির যত জামা কাপড় আছে সব উনি আনতে গেছেন আয়রন করবে বলে। মেয়েটাকে নিয়ে না আর পারা যায় না। মিমা, এক সেকেন্ড দেখে দেখি। হুমা, এটা তোমার বিয়ের বেনারসি না? বাহ, কি সুন্দর আছে গো এখনো। এতদিনের যত্ন করে রাখা, সুন্দর তো থাকবেই। যাকে এখানে রাখলাম, একটু দেখিস তো। দেখি মহারানী কোথায় গেছেন, তাকে খুঁজে নিয়ে আসি। মিলি, হ্যাঁ মিলি। পাপড়ি, এই দেখ তোর জামা, ছোট মামির কাছ থেকে বেডশিট, রান্নাঘরের ডাস্টার, আরো কত জামা কাপড় সব নিয়ে এসেছি আমি, সব আয়রন করে দেবো। এটা বেনারসি না? ও মা, কি সুন্দর। কার এটা? এটা শাশুড়ি আন্টি দিয়ে দেবে? হ্যাঁ, নিম্মা রেখে গেছে, আয়রন করে যা নিম্মার ঘরে দিয়ে। আচ্ছা, বেনারসির ওপর একটা পাতলা কাপড় দিয়ে তারপরে আয়রন করতে হবে বেনারসি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাকে একটু জল খাওয়াবি রে? জল তো টেবিল নেই, দেখ কোথাও জল নেই, একটু জল খাও না প্লিজ। ঠিক আছে, আমি নিয়ে এসেছি, দাঁড়া। পাপড়ি, আমি যাই, এটা গিয়ে শাশুড়ি আন্টিকে দিয়ে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ক্যাম্পাসে ছুটোছুটি করতে গিয়ে যদি কোনো স্টুডেন্টের কোনো টিচারের সাথে ধাক্কা লেগে যায়,
তাতে তার অপরাধটা কোথায়? হ্যাঁ আমি মানছি আমার ক্যাম্পাসে ছুটোছুটি করা উচিত হয়নি, কিন্তু বাকি স্টুডেন্টসরাও তো এই ক্যাম্পাসে ছুটোছুটি করে স্যার। আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এই ক্যাম্পাসে অন্য কোনো দিন অন্য কোনো স্টুডেন্ট ছুটোছুটি করবে না বা করেননি? কোথাও কি লেখা আছে যে এই ক্যাম্পাসে ছুটোছুটি করা যাবে না? স্যার আপনি খেয়াল করে দেখছেন তো আমি কি বলেছিলাম? 1 মিনিটের জন্য ওর মুখ বন্ধ হচ্ছে না। হ্যাঁ, কারণ আমার হয়ে এখানে কথা বলার মতো কেউ নেই। স্যার স্যার আমি অনেক কষ্ট করে লেখাপড়া করি, স্কলারশিপের টাকায় পড়াশোনা করি। আমার ক্যারিয়ার শেষ হয়ে গেলে আমার পরিবারটাও শেষ হয়ে যাবে স্যার। আমার পরিবারের অনেক ভরসা। ভালো রেজাল্ট করব, একটা ভালো ডাক্তার হব। ভালো ডাক্তার? ভালো ডাক্তার হতে গেলে আগে ভদ্র হতে হয়, ভালো মানুষ হতে হয়। যার মধ্যে ভদ্রতা নেই, সভ্যতা নেই, সে আর যাই হোক ভালো ডাক্তার হতে পারে না। হ্যাঁ, তারা পরীক্ষা দিয়ে পাশ নিশ্চয়ই করে যায়, ডাক্তারি ডিগ্রিও তাদের কাছে থাকে, কিন্তু তাই বলে যে তারা ভালো ডাক্তার এ কথা কেউই বলবে না। সেটা আপনার ধারণা স্যার, আপনার আমাকে খারাপ মনে হতেই পারে, কিন্তু আমি নিজেকে খারাপ নাম্বার দিই না স্যার। কারণ আমি জানি আমার পরিবারের যা শিক্ষা, আমি কোনো খারাপ কাজ করতে পারি না। সেটা আপনি বিশ্বাস না করলে সেটা আপনার সমস্যা। আপনার সমস্যা, আপনি আমাকে দেখলেই খারাপ ব্যবহার করতে থাকেন, রিয়্যাক্ট করেন। কেন স্যার? আমার তো এটাই প্রশ্ন। না আমার আগে থেকে আপনার সাথে কোনো শত্রুতা ছিল, না আগে থেকে কোনো চেনা ছিল, তাহলে কেন এরকম করেন স্যার আপনি? না দেখো, ব্যাপারটা যদি এইটুকু হয়ে থাকে তাহলে তো এত বড় করে দেখার কোনো কারণ নেই। ঠিক আছে, স্যার যখন তোমার শাসন করছিল তখন তুমি মুখে মুখে তর্ক করছিলে কেন? কেন? স্যার আমাকে শাসন করেননি স্যার, স্যার আমাকে অপমান করছিলেন। আপনি ওখানে ছিলেন না তাই আপনি জানেন না, কিন্তু ওখানে যারা প্রত্যক্ষ দোষী ছিল তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা সবাই আপনাকে এক কথাই বলবে, উনি ডেলিবারেটলি একের পর এক আমাকে অপমান করে গেছেন। উনি আমাকে তখনই ভয় দেখিয়েছিলেন আপনার কাছে এসে আপনাকে বলে আমাকে এই কলেজ থেকে বের করে দেবে। কিন্তু কলেজ থেকে বের করে দেওয়ার মতন কি কাজ করেছি আমি স্যার? আপনি বলুন, আমি এমন কি করেছি যাতে উনি আমাকে এই কলেজ থেকে বের করে দিতে পারেন? আমি চোখের জল ফেলে ওনার কাছে গিয়ে ওনার পা ধরে ক্ষমা চাইনি তাই? আমি চোখের জল ফেলে আপনার কাছে এসে আপিল করিনি যে স্যার দয়া করে আমাকে এই কলেজে থাকতে দিন? সেটাই কি আমার অপরাধ স্যার? তাহলে কি মেয়েদের চোখের জলই সব সমস্যার সমাধান স্যার? কিন্তু আমি অকারণে চোখের জল ফেলতে চাই না স্যার, কারণ আমি জানি আমি সেদিন কোনো দোষ করিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই যদি ভেবে থাকিস তুই আমাদের সঙ্গে থাকবি না বেশি দিন, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে তুই বেরিয়ে যাবি কিন্তু। হ্যাঁ কেন? এ বাড়ি তো বাবার বাড়ি, এখানে থাকার অধিকার সবার আছে। আপনি তো ওকে অন্যায়ভাবে চলে যেতে বলতে পারেন না। আজকে যে ননদকে তুমি বেশি তোল্লাই দিচ্ছ না, একদিন সেই ননদে কিন্তু সর্বনাশের কারণ হবে তোমার, এটা মাথায় রেখো। হ্যাঁ, আপনি মা হয়ে যেটা বিশ্বাস করতে পারছেন, আমি সামান্য পরের বাড়ির মেয়ে হয়ে সেটা বিশ্বাস করতে পারছি না মা। আমার মনে হয় যে রাই কারোর ক্ষতি করতেই পারে না। রাইয়ের ক্ষতি অনেকেই করতে পারে, কিন্তু রাই কারোর ক্ষতি করতে পারে না। রাই এখানে যে যাই বলুক, তুমি যাও তো, ঘরে যাও। দেখো চোরকির মুখটা দেখো, পুরো শুকিয়ে গেছে। তুমি দুঃখ পেলে না ও নিতে পারে না, বাবাকে ভয় পায় বলে কিছু বলতে পারছে না। যাও তো, তুমি ওকে নিয়ে ঘরে যাও। যাও পিপি, চলো না আমরা এখান থেকে চলে যাই। না মা, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে লেখাপড়া করো, কেমন? কেন? তুমি তো আগে আমায় পড়িয়ে দিতে, এখন কেন পড়াবে না? তোমাকে এখন লেখাপড়া তোমার বাবা করাবেন। হ্যাঁ আমি পড়াবো, বাট আমি চাই না আমার মেয়ের কোনো একটা এরকম সঙ্গ হোক যে সঙ্গের দিকে লোকে তাকিয়ে বলবে এটা চরিত্রহীন, এটা অত্যন্ত খারাপ,
এই মেয়েটা পরিবারের সম্মান ডুবিয়েছে। আমি পরিবারের সম্মান কখনো ডুবাইনি দাদা ভাই, বরং পরিবারের মান সম্মান তুলে ধরার চেষ্টা করেছি। আমি জানি না আমি কি করেছি। আমার সৌর্যর সঙ্গে বিয়েটা করার কথা ছিল, আমি নীলুর সঙ্গে বিয়েটা দিয়েছি। তাতে তো ভালোই হয়েছে, তোমাদের মান সম্মান খোয়া যাওয়া তো দূরের কথা, বরং তোমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছো। হ্যাঁ, তোমরা চেয়েছিলে যেন আমি চাকরিটা করি, চাকরিটা আমার হয়নি। কি করব বলো, চাকরিটা না হওয়ার পেছনে তো আমার দোষ নেই, টেকনিক্যাল ফল্ট। যদি যদি চাকরিটা আমার হতো, আমি যদি চাকরিটা পেতাম, তাহলে কিন্তু তোমাদের সকলের ভুল পাল্টে যেত। চাকরিটা হলো না, হলো না তো হলো না, আর কোনোদিন সেটা হওয়ার সম্ভাবনাও নেই। তাই এখন তোমরা আমাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো করছো। তবে হ্যাঁ, দিন একরকম কারোর যায় না, চাকরি তো আমি পাবোই, আর একদিন সেই চাকরির টাকা তোমাদের সকলের প্রয়োজন হবে। না, হবে না, কোনোদিন হবে না। আমার টিউশনের টাকাও একদিন তোদের সকলের প্রয়োজন হয়েছিল দাদা ভাই, তাহলে আজ যে আমার চাকরির টাকা প্রয়োজন হবে না, সেটা কি জোর গলায় বলতে পারিস? রাই, যা সত্যি আমি তাই বলছি দাদা ভাই। শোন, অনেক অপমান করেছিস তোরা আমাকে, অনেক কিছু সহ্য করেছি আমি, কিন্তু আর নয়। তোরা যে সত্যিগুলো বিশ্বাস করিস, সেই সত্যিগুলো তোরা আমাকে বলতে পারিস, অথচ যেগুলো কিনা ডাহা মিথ্যে, তাহলে আমি এই সত্যিগুলো বলতে পারি না কেন? যে সত্যিটাকে তোরাও জানিস সত্যি বলে। আর আমি ঠিক করেছি, এবার থেকে আমি সত্যি কথাই বলবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল সকাল হলে আমি চাই আমি আবার সেই আগের প্রাণোজ্জ্বল পাগল দিদিকে দেখতে চাই। প্লিজ দিদি, তুমি ভালো হয়ে যাও। আমাদের অনেক দায়িত্ব আছে দিদি, আমাদের জীবনে আরেকজন হাসতে চলেছে, তার দায়িত্ব নিতে হবে তো বলো। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদি। কেন তোমার এরকম হলো আমি তো কিচ্ছু বুঝতে পারছি। সুস্থ হয়ে যাও দিদি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। দিদি, হে দিদি, কি হয়েছে তোমার? ঠিক আছে তো? তুমি ঠিক আছো? কিচ্ছু না, আমি আছি তোমার পাশে। দেখো তোমার কি হয়েছে, ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার ভয় লাগছে না? সাপের ভয়? সাপ? কিসের সাপ? কি বলছো? সকাল সকাল ভুলভাল বকছো কেন? কি হয়েছে? ভয় পেয়েছো? তুমি কোনো সাপ টাপের স্বপ্ন দেখেছো? আরে তুমি জল খাও একটু, আমি একটু স্নান করে আসি, আমার শরীরটা ভালো লাগছে না। আমি তো স্বপ্ন দেখেছি। আমি এই কোথায় যাচ্ছ? কোথায় বেরোচ্ছ? বেরোচ্ছি, একটু কাজ আছে আমার। না 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 না, এখন তোমার কোথাও যাওয়া হবে না। কোথাও যাওয়া হবে না মানে কিভাবে কথা বলছো? কিভাবে আবার কথা বলছি? কি কাজ আছে তোমার বলো? কোথায় যাচ্ছ সেটাই জিজ্ঞেস করছি, বলো। আরে কাজ একটা আছে, মালিনী ব্যানার্জিকে তার ডেইলি ডোজটা দিয়ে আসতে হবে। তুমি সকাল সকাল কোথাও যাওয়া হবে না সব কি বলছো? আমাকে বেরোতে হবে, আর কিও না এরকম। না না, আমার কথাটা শোনো, তুমি এই অবস্থায় কোথায় বেরোবে? এই অবস্থা মানে কি অবস্থা? আমার প্রেগন্যান্সিতে মেয়েরা বাড়ি থেকে বেরোয় না। না না, বেরোয়। আসলে ব্যাপারটা কি আসলে বলো? আসলে তোমাকে কি করে বলবো তোমায় আমি এই কথাটা তিতির? কি করে বলবো? গত দুদিন ধরে তুমি যা করছো, যা বলছো, যেভাবে ভয় পাচ্ছ, তারপর সত্যি তোমায় আমি একা ছাড়তে পারছি না।
দেখো দেখো তোমার আজকে কোথাও বেরোনো হবে না, এটা আমার ইচ্ছে, ব্যাস। কোথাও যাবে না তুমি, আমার ইচ্ছে। আমার কোনো কাজ থাকতে পারে না? কালকে করো তোমার কাজ, কালকে করো। মালিনী ব্যানার্জির কাছে আজই যেতে হবে, সেটা সোমরাজকে বলি কি করে? দেখো কাল হবে না, কাজটা আজই করতে হবে। আজকে করতে হবে, ঠিক আছে চলো আমি যাবো তোমার সাথে। কি কাজ আছে, চল যাবো, চলো। কি অদ্ভুত পজিটিভনেস, আমি বুঝতে পারছি না, হঠাৎ করে তুমি আমার সাথে কেন যাবে? সব জায়গায় তো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ আমি পজিটিভ, আমি আমার বউয়ের প্রতি পজিটিভ, আমি আমার হবু বাচ্চার প্রতি পজিটিভ, আমি পজিটিভ। আমি আমার বউকে কোথাও বেরোতে দেবো না এই অবস্থায়, না মানে না, ব্যাস। সকাল সকাল জেদ করো না সোমরাজ, আমার ভালো লাগছে না। আমি বেরোচ্ছি, আমাকে বেরোতে হবে। হেই আমি তো বারণ করেছি, তুমি যদি বেরো তাহলে আমি তোমার তালা বন্ধ করে রাখবো বলে দিলাম। কিভাবে কথা বলছো তুমি আমার সঙ্গে সোমরাজ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে রে তোদের কর্তাগিন্নির? হ্যাঁ, একজন এরকম ওপরে মুখ গোজ করে বসে আছিস, একজন নিচে। বলি সন্ধে হয়ে গেল, সে খেয়াল আছে কি? দিদি মুড নেই আমার। মুড নেই? কেন কেন কেন, কি হয়েছে শুনি? হ্যাঁ কি হয়েছে, মুড নেই কেন শুনি? আর বলিস না, সোমরাজ কিরকম একটা কেমন বিহেভ করলো আমার সাথে। আমার একটু বেরোনোর ছিল, বেরোতেও দিল না, বলে নাকি তালা বন্ধ করে রাখবে। বোঝো কাণ্ড, তো সাহস তো কম না দিদি, তুই এখন এই অবস্থায় বেরোবে বলেছিস? বেশ করেছে দাদাভাই তোকে আটকে রেখেছে। কেন কেন দাদাভাইকে তুই কাল দুপুর থেকে জ্বালিয়ে যাচ্ছিস? বেশ করেছে আটকে রেখেছে। কাল দুপুরে কি করেছিল, আমি কিরকম বিহেভ করছিল আমারও না মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। কি কি করেছি বলতো আমি? কাল না না, সাপের কথাটা এখন ওকে মনে করানোটা ঠিক হবে না। দেখ কি করেছিস শত শত আমি বলতে পারবো না, তোর তো বাঁদরামি চলতেই থাকে। তুই আজ দুপুর বল আর কাল দুপুর, বাঁদরামো তো তুই করতেই থাকিস। আবার কি করেছে জিজ্ঞেস করছে। আমি জানি না, আমি মনেও হচ্ছিল কেমন একটা বিহেভ করলো জানিস তো। আমি নিশ্চয়ই কিছু একটা করে রাগিয়ে দিচ্ছি, কিন্তু কি করেছে আমি মনে করতে পারছি না। অত শত ভেবে কাজ নেই, তুই আগে যা দাদাভাইয়ের রাগ ভাঙা, যা। রাগ ভাঙাবো? কি করি বলতো, কি করে রাগ ভাঙাই? আরে বাবা কি করবি সেটা আমি কি করে জানবো? আমি কি বলবো? তুই এমন কিছু একটা কর যাতে তুইও আনন্দ পাবি, খুশি হবি, আর দাদা ভাইও খুব খুশি হবে। যা। আমার তো আজকাল খুশি হওয়ার জন্য এক্কা দোক্কা খেলতে ইচ্ছা করে, কিতকিত খেলতে ইচ্ছা করে, বারণ তো তাই। কিন্তু এসব করলে সোমরাজের রাগ ভাঙবে না, সোমরাজের রাগ আরো তিরিক্ষি উঠে যাবে। এই শোন 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 শোন, এসব ফালতু আইডিয়া একদম মাথায় আনবি না তো। এটা ঠিকঠাক কিছু ভাব না। কি করি? আইডিয়া, সোমরাজের ফেভারিট পুডিং বানাবো, খেলেই মন খুশি হয়ে যাবে। এই তো এতক্ষণে আমার বোনটার মতিগতি ফিরেছে, একটা ভালো আইডিয়া বার করেছিস। ঠিক আছে চল, আমি তোকে বরং হেল্প করে দিই, চল। না 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 না, তুই কি আন্ডার এস্টিমেট করছিস আমাকে? আমি আগে রান্না করতে পারতাম না, এখন তুই জানিসই না আমি ওট মিল্ক পর্যন্ত বানাতে পারি। এসব পুডিং পুডিং আমার বায় হাত কা খেল। এই তিতির বসু আজকে দুধ আর ডিম দিয়ে পুডিং বানাবেই একা। বেশ, অতি উত্তম, जो आपकी मर्जी मैडम। সব কটা বোন একরকম, আমার সমস্ত ইচ্ছেগুলোর ছনা কেটে দিয়ে এখানে দুধ ডিম দিয়ে পুডিং বানানো হচ্ছে। দেখাচ্ছি মজা। ধোঁয়া দেখেছো, সাপ দেখেছো, এবার দেখো আর কি দেখবে। দুধ, ডিম, পাউরুটি, ভ্যানিলা এসেন্স, এইবার এই সব কিছু দিয়ে তিতির বসু বানাবে পুডিং। এ বাবা, কি দেখে বানাবো? ফোনটাই তো আনিনি। দিদিকে এত বড় বড় কথা বললাম, তোর হেল্প লাগবে না? ফোনের হেল্প ছাড়া কি করে বানাবো? চাই, ফোনটা নিয়ে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমার ভাইকে পছন্দ করলেও ও আমাকে পছন্দ করে না। মায়ের সাথে শুধু শুধু লড়াই করে কি হবে বলো তো?
তুমি সব কি বলছো বর্ষা? পিকলু তোমাকে পছন্দ করে না মানে এ কথা পিকলু নিজের মুখে তোমায় বলেছে? সৃজন, তুমি একটু এসো তো আমার সঙ্গে, এসো। তোরা কি শুরু করেছিস বলতো দিদি? আরে বাবা, বর্ষা তো আমার খুব ভালো বন্ধু রে, আমি হঠাৎ করে ওকে বিয়ে কেন করতে যাবো আমি সেটাই বুঝতে পারছি না। বন্ধু বন্ধু মানে পিকলু, আমি তো ভেবেছিলাম না দিদি, না দিদি, তুই ভুল ভাবছিস, কোনো প্রকারে তুই ভুল ভেবেছিস, এটা না রে দিদি। যাক কলা, এরপর না তোমার ভাই তো দেখছি তোমার মতোই তার কাটা। সৃজনদা বিশ্বাস করো আমার কথাটা, আমার প্রথম থেকেই এরকম কোনো ইন্টেনশন ছিল না। বুঝতে পারছি, আমার বোনটাই এতদিন ভুল জায়গায় ইনভেস্ট করেছে। আমি জ্বলে পুড়ে মরছি না, তারপর আমি তোমার বংশ থেকে আরেকটা ছেলেকে এনে বাড়ির জামাই করব? কখনো না। সারা পাড়া ঢেরা পিটিয়ে বলে বেড়াবো, আরে বাবা দত্ত বাড়িতে নতুন অতিথি আসছে বলে কথা। আর পড়না একেবারে নো স্ট্রেস, রাইট রাইট। দিদি আমাকে ক্ষমা করে দিস রে। আমি প্রথমবার তোকে মিথ্যে কথা বললাম। আমি বর্ষাকে খুব ভালোবাসি দিদি। আমি এতটা ভালো কাউকে আগে বাসিনি। কিন্তু আমি যদি না বলতাম, আমি যদি না আটকাতাম, না মিথ্যে কথা বলতাম, তাহলে তুই বিয়েটা যে আমার জন্য ঝাঁপিয়ে পড়তিস, তো স্ট্রেস হতো, আর সেটা তো শরীরের পক্ষে খুব খারাপ ছিল রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোন, আমার ঘরে যা, গিয়ে ওই বালুচুরি শাড়িটা বের করে রাখ, বুঝেছিস? ওটা তোকে আজকে ভালো করে পরিয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে কালকে ওটাই পরাবো তোকে। যা 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 যা। মা, আমিও তো শাড়ি টাড়ি চিনি না। বাবা কি নেকা নেকা কথা গো, আজ বাদে কাল বিয়ে হবে, শাড়ি টাড়ি চিনি না মানে কি? যা বালুচুরি শাড়িটা বের কর, যদি ভুল হয় না বর্ষা ঝাড় খাবি। যা। বাবুর বাবা, ও বাবুর বাবা, তোমার হলো গো? কি হয়েছে, কি চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, বাজার টাজার কখন আসবে? ধরো যাচ্ছি তো, ঠিক আছে। ফর্দটা আছে, ভালো করে দেখে নিও, কালকে সম্বন্ধ দেখতে আসবে। রান্না বান্না সব আমি নিজে হাতে করবো, যেন কোনো গন্ডগোল না হয়। যা ভালো বোঝো করো। মুখগুলো দেখো, সব বাংলার পাঁচের মতন হয়ে রয়েছে। বাড়িতে একটা বিয়ে, ঠিক আছে, যার যা ইচ্ছে করো, আমার মেয়ের বিয়ে আমি তো দেবই। কি অমিতেশ দা, কি খবর? খবর আর কি রে, ভালো নেই ভালো নেই, বাজারে আগুন লেগেছে, জিনিসপত্রের যা দাম না। ব্যাগটা ধর, ভেতরে ফর্দ আছে, মিলিয়ে মিলিয়ে দেখে শুনে দিয়ে দিস। কালকে বাড়িতে লোকজন আসবে, একটু এদিক ওদিক হলেই আবার হাজার কথা শুনতে হবে। না না, চিন্তা নেই, আমি ফর্দ মিলিয়ে সবকিছু দিয়ে দিচ্ছি। তা কারা আসছে গো অমিতেশ দা? পাত্রপক্ষ।
সামনে তো আপনার মেয়ের বিয়ে, তাই না কাকু? কারা তোমরা? আর এসব কথা তোমরা জানলে কি করে? কোত্থেকে খবর পেয়েছো এসব? ওটা ইম্পর্টেন্ট নয় কাকু, ইম্পর্টেন্ট হলো মেয়ের বিয়েটা কিভাবে দেবে। আপনি কোনো চিন্তা করবেন না কাকু, হাত খুলে মেয়ের বিয়ে দিন, সব খরচা আমাদের। তোমাদের মানে? সব আমরা দেবো, আপনি ইচ্ছে মতো খরচা করুন কাকু। দেখুন ভাই, আমার যা সঙ্গতি আছে আমি মেয়ের বিয়ে ঠিকঠাকভাবে দিতে পারবো, কিন্তু তোমাদের আসল মতলবটা কি বলো তো? তোমাদের কে পাঠিয়েছে? তোমরা আমার কাছে এসছো কেন? শুনুন কাকু, লোনটা অ্যাপ্রুভ করিয়ে দিন। এই বুড়ো বয়সে আর কত লাফড়া বাড়াবেন বলুন তো? বেয়াদব, আমার পাড়া ঢুকে আমাকে থ্রেট করছিস তোরা? হ্যাঁ, তোদের এত বড় সাহস! এই একদম চাচাবেন না। কেন মারবি? দেখি, হ্যাঁ মারবি আমাকে, তারা দেখাচ্ছি মজা। এই লাড্ডু, এই এখন দেখ আমাকে থ্রেট করছে, উল্টো পাল্টা কথা বলছে আমাকে। এই ছেড়ে দুটো, এই ছেড়ে দুটো, দেখ ধর, এই ধর যা, মার ধর ওকে, ধর, পালাচ্ছে। কি সর্বনাশ! এদের পাঠালো কে? তাহলে কি পর্ণার আশঙ্কাই সত্যি হলো? তোমার সন্দেহ একদম ঠিক। ওই লোন ক্যান্সেল করা নিয়ে তুমি যা বলেছিলে অক্ষরে মিলে গেছে সব। ওই লোনের লোকটা না আমাদের উপর নজর রাখছে গো। আর একটু আগে বাজারে গেছি, দুটো ছেলে আমাকে থ্রেট করছে, বলছে লোনটা অ্যাপ্রুভ করে দিন, তাহলে আপনার মেয়ের বিয়ের খরচা আমাদের। এই আপনি কি বলছেন বাবা? এইভাবে দিনে দুপুরে এলাকায় ঢুকে যাকে ওরা কিছু করেনি তো? না, সে সুযোগ পাইনি। আমাকে যেই শাসাচ্ছে আমি হইচই করে লোকজন জড়ো করে উল্টে এমন চাপ দিয়েছি, লেজ গুটিয়ে পালিয়েছে। একদম ঠিক কাজ করেছেন। খুব ভালো হতো যদি ওদেরকে দু ঘা দিতেন আপনি। আমি আগে থেকে জানতাম বাবা, নরম ভাষায় কাজ না হলে ওরা এরমভাবে গরম দেখাতে আসবে। বাবা, এই জন্যই কিন্তু আমি আপনাকে সাবধানে থাকতে বলেছিলাম। আপনি কিন্তু এসবে একদম ঘাবড়ে যাবেন না, আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে, ওরা কিচ্ছু করতে পারবে না। শক্ত তো থাকতেই হবে, কিন্তু জানি না, আমার মনে হচ্ছে সামনে একটা ঝড় আসতে চলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধর্মপথার আমি কিন্তু পয়েন্টেই আছি। আসলে খুব স্ট্রাগল তো মেয়েটির, খুব গরিব, তাই ওপরে ওঠার জন্য অনেক কথা বানিয়ে বলতে বাধ্য হচ্ছে। অবজেকশন মাই লর্ড। অবজেকশন। হঠাৎ আশিস বাবুর এমন কথা কেন মনে হচ্ছে? মনে হচ্ছে তার কারণ আপনারা ওকে চাপ দিচ্ছেন, বারবার ভয় নেই বলে অনেক কথা ওকে দিয়ে বলিয়ে নিচ্ছেন। ধর্মাবতার মানছি, এই বাসন্তী চেঞ্জিং রুমে আগে ঢুকেছিল, তাতে কি ধর্মাবতার? চেঞ্জিং রুমের পিছনে সুইপারদের আসা যাওয়ার জন্য একটি দরজা আছে। এখান দিয়ে যে বাসন্তী চলে যায়নি সেটা কে জানে ধর্মাবতার? আরে ফুলকি, কোনো দরজা ছিল নাকি? না তো, আমার তো চোখে পড়েনি। না স্যার, কিছু ছিল লাই, কোনো দরজা ছিল লাই। সেটা যদি নাও থাকে তাহলে বলবো তুমি চেঞ্জিং রুমে ঘাপটি মেরে বসে দেখছিলে কিভাবে জিয়ার শিলাটাহানি করে ওই রোহিত রায় চৌধুরী। ধর্মবতার, ঘটনার আগের দিন বাসন্তীর সঙ্গে জিয়ার ব্রেকফাস্ট রুমে একটা ঝগড়া হয়েছিল, আর ফুলকি ওর হয়ে কথা বলেছিল। হ্যাঁ না না? আমি হ্যাঁ না না? গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে? কিন্তু স্যার, তুমি বলছিলে না যে তোমার বাবাকে আটকে রেখে চাপ দেয়া হচ্ছিল, তো সে চাপটা উঠে গেল কি করে? ফুলকি আমার বাপটাকে উদ্ধার করেছিল পুলিশের সাহায্যে। চমৎকার, এখানেও বন্ধুত্বের নিদর্শন ধর্মাবতার। আচ্ছা, বাসন্তীর বাবা এখন কোথায় তিনি? এখনো তার
দেখা নেই কেন? ধর্মাবতার, এই বাসন্তী মুর্মু মিথ্যে কথা বলছে। হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে বলছো। মিথ্যে বলছে না, ও মিথ্যে বলছে না ধর্মাবতার। তিনি আছেন, তিনি আছেন, কিন্তু আমরা তাকে আনিনি কারণ তিনি অসুস্থ এবং ওনাকে এখানে আনাটা ঝুঁকি হয়ে যেত। আদালত নির্দেশ দিলে অবশ্যই ছত্রধর মুর্মুকে এখানে হাজির করা হবে, কিন্তু তার জন্য আমার সাক্ষীকে মিথ্যেবাদী বলা চলে না ধর্মাবতার। ছত্রধর জেঠু ঠিক আছেন তো? চাই একবার বম্বুদার সঙ্গে কথা বলে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাবধান, পুলিশে কিন্তু খবর দেওয়া আছে, খুব সাবধান। পুলিশ পুলিশ দেখাচ্ছিস? দাদা, কাজ হয়ে গেছে, এবার কোথায় নিয়ে যাব? তাহলে ভগবানপুরের ডেরায় নিয়ে যাই? ঠিক আছে দাদা। বম্বুদা ফোনটা ধরছে না কেন? ফুলকি, রেজাল্ট কি হলো? মানে রোহিত কি জামিনটা পেলো? তুমি এখানে কি করছো বলো তো? বাইরে কাকে ফোন করছো? এখনো কিছু বলেনি জজ সাহেব। তো তুমি বাইরে কেন আছো? ভিতরে এসো। হ্যাঁ, কাকে ফোন করছো বলো তো? দরকারি? যাকে রোহিত ঠিক আছে তো? হ্যাঁ, আমি ভিতরে গেলাম, কেমন? এসো এসো এসো। জামাইবাবু তো এতক্ষণ বাইরে ছিলেন, যখন ঝামেলা হলো স্যারকে পাথর ছুড়লো, কই তখন তো কিছু করলেন না। এখন হঠাৎ স্যারের জন্য চিন্তা শুরু হলো। কি জানি বাবা। বম্বলদাকে বলি হারি, ফোনটা কেন ধরছে না? অভিযুক্ত রোহিত রায়চৌধুরী জামিনের মামলা ক্রমশ জটিল হয়ে চলেছে। সুতরাং সমস্ত দিক বিচার বিবেচনা এবং বিশ্লেষণ করে এই আদালত সিদ্ধান্ত নিয়েছে যে বাসন্তী মুর্মুর বয়ানের সত্যতা যাচাই করতে হবে। তাই বাসন্তী মুর্মুর বাবা ছত্রধর মুর্মুর এই আদালতে উপস্থিত থাকা প্রয়োজন। তাকে এই আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দিচ্ছে। তাই আদালত পরবর্তী তারিখে এই মামলার রায় ঘোষণা করবে। হুজুর, হুজুর আমি জানি আমি আবার অন্যায় করছি, কিন্তু দয়া করে একজন নির্দোষ মানুষকে এভাবে শাস্তি দেবেন না। হাজতে থাকা বড্ড কষ্টে, স্যার আর পারছেন না। আমি হাত জোর করে বলছি, আজই আমরা স্যারকে ছাড়িয়ে নিয়ে যাব। একটু সময় চাইছি, একটা সুযোগ দিন, একটা। স্যারের অনেক হেনস্থা হয়েছে, অনেক। আর নয় হুজুর, আর না, আর না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শনিদেব, জানি না মা কোথায় চলে গেছে। গৃহে সর্বত্র খুঁজেছি, কোথাও নেই।
গৃহে না থাকলে কোথায় যেতে পারেন? বুঝতে পারছি না। কিছু সময় আগে আমাকে অনেক কথা বললো, এমন ভাবে সব কথা বলছিল যেন মা হঠাৎই কিছু জানতে পেরেছে, কিন্তু কিছু বলল না। আমায় শুইয়ে দিয়ে কিছুক্ষণ পরে কি জানি কোথায় চলে গেল। এ তো খুব আশ্চর্যের বিষয়। কিছু করুন শনিদেব। আমার সম্পূর্ণ বিশ্বাস এই সব কিছু ওই কানাইয়েরই ছলনা। ওর এই ছলনা থেকে আমার মাকে রক্ষা করুন শনিদেব। তুমি চিন্তা করো না। হে কৃষ্ণ, কতটা নির্বোধ, কতটা অভাগিনী ছিলাম। আমার সামনে সাক্ষাৎ ত্রিলোকী কৃষ্ণ ছিলেন, আর আমি তাকে চিনতেই পারিনি। যখন কখনো কখনো আমি আভাস পেতাম যে আমার কানাই কোনো সাধারণ বালক নয়, অসাধারণত্ব কিছু তো নিশ্চয়ই আছে, কিন্তু আমি হলাম একটা মূর্খ, মমতায় অন্ধ ছিলাম। আজ আমার চোখ খুলে গেছে। এ নিশ্চয়ই আমার কোনো পুণ্যকর্মের ফল যে আমি আমার প্রভুর বাস্তবিক স্বরূপ দেখতে পেয়েছি। আপনার চরণে আমার প্রণাম স্বীকার করুন প্রভু। না কাকি, তুমি এমন করো না। ঈশ্বর তো আমি সংসারের কাছে, তোমার কাছে তো আমি সেই মাখন চোর কানাই। কাকি, সৌভাগ্যবান তো আমি যে তুমি আমায় স্নেহ দিয়েছো, মমতার স্পর্শ দিয়েছো। আপনিও তো লক্ষ্মী স্বরূপা রাধার মা হওয়ার বরদান করে আমার সব ইচ্ছে পূর্ণ করেছেন। এখন শুধু একটাই শেষ ইচ্ছে বাকি রয়েছে। বলো, কি ইচ্ছে কাকি? আমার প্রভু কখন আমাকে নিজের শরণে নিয়ে নিজের ধামে স্থান দেবেন। কাকি, ভগবান কোনো কাজ প্রত্যক্ষভাবে করেন না, কারোর মাধ্যমে করেন। যখন সঠিক সময় আসবে তখন তোমার এই ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। প্রভু, আর বিলম্ব করবেন না, আমাকে নিজের শরণে নিয়ে নিন। হে প্রভু। কি হয়েছে শনিদেব? কি হয়েছে আমার মায়ের? মা ঠিক আছে তো? আপনি ধন্য প্রভু, আর ধন্য আপনার লীলা। ভগবান শ্রীকৃষ্ণের লীলা না কেউ বুঝতে পেরেছে, না কখনো পারবে। ওনার লীলা অপার। কিন্তু কি হয়েছে শনিদেব, আমাকে বলুন আপনি। দেবী রাধা, না উনি আমাকে দোষী করলেন, না নিজেকে। উনি এমন লীলা রচনা করলেন যাতে দেবী কীর্তির প্রস্থানের পথ প্রশস্ত হয়ে গেল। আপনি কি বলছেন শনিদেব? তোমার মা দেবী কীর্তি সংসারের শাশ্বত সত্যের জ্ঞান লাভ করেছেন, সেই জন্য তিনি প্রভু শ্রীকৃষ্ণের শরণ লাভ করেছেন। না, এটা সত্য নয়। এটাই সত্য মা রাধা। তাই এখন আমার কিছুই করার নেই, কারণ তোমার মা স্বইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণের শরণে গিয়েছেন। এখন না তাকে কেউ ফিরিয়ে আনতে পারবে, আর না কেউ তাকে আটকাতে পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।